পাহাড়ে অশান্তি চলতেছে, আপনারা সবাই জানেন সমস্যাটা কত বড় আর আমাদের এটা কিভাবে ট্যাকেল করা উচিত তাই নিয়ে আমার নিজস্ব মতামত বলবো আজকে। যদিও আমি দেখতে পারতেছি আমার পাঠক দর্শকদের বেশিরভাগ অংশই একটা মতামত অলরেডি নিয়ে ফেলছেন, কিন্তু আমরা সব মতকে বিবেচনায় নিয়ে একটা সমাধানের দিকে আগাবো। এইটা মানতে তো আমাদের কোনো অসুবিধা নাই, তাই না, যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা জটিল। আর এটাও মানতে অসুবিধা নাই যে এই সমস্যার সমাধান আমাদের করতেই হবে। আমাদের ভুলে গেলে চলবে না পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌম সীমানার মধ্যে, আর পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক। এটা মাথায় নিয়ে চিন্তা করলে সমস্যার সমাধান খুব সহজ হয়ে যাবে। আগে আমরা পার্বত্য চট্টগ্রামের সেই অশান্তির ইতিহাসটা একটু দেখে আসি, তাছাড়া আমরা বুঝবো না কোথায় থেকে এটা শুরু হইলো, কে এটা বড় করলো, আর কোন মাথামোটা রাজনৈতিক নেতার কারণে আজকে পাহাড়ের অশান্তি। আসেন ইতিহাসটা একটু দেখে আসি। বাংলাদেশের পাহাড়ি তিনটা জেলা, রাঙামাটি, বান্দরবন আর খাগড়াছড়ি, যেটাকে চিটাগাং হিল ট্র্যাক্টস বলা হয়, সেটা নিয়ে 1971 সালের পর থেকে একটা অশান্তি চলে আসতেছে। এই অশান্তির কারণ কি, এর ব্যাপকতা কত দূর, আর এর সমাধানই কি? হিল ট্র্যাক্টস অশান্ত হয় 71 সালের পর, নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় থেকে, আর একটু ভালো করে বলা যেতে পারে যে 1971-এর যুদ্ধের সময় থেকে। এই নিয়ে সাপ্তাহিক বিচিত্রায় 1984 সালে চিন্ময় মুৎসিদ্দি একটা আর্টিকেল লিখে খুব সাড়া ফেলছিল। সে আর্টিকেলটার শিরোনাম ছিল পার্বত্য চট্টগ্রাম অশান্ত কেন। এইটা সাহেব পাতাটা একটু দেখান। উনি লিখতেছেন, 72-এর শাসনতন্ত্র প্রণয়ন পর্যন্ত সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা উপজাতি জনগণের বঞ্চনা সংকটের অবসান ঘটাবার শাসনতান্ত্রিক রূপকল্পের জন্য প্রচেষ্টা চালান, কিন্তু উপজাতি জনগণের জন্য কোনো প্রকার শাসনতান্ত্রিক নিরাপত্তা আদায়ে তিনি ব্যর্থ হন। জনসংহতি সমিতির অনেক নেতাকর্মী এমন মত পোষণ করেন যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সমস্যার সমাধান হতে পারে না। অন্যদিকে মুক্তিযোদ্ধা নামধারী এক শ্রেণীর বাঙালি পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব চালায় যাচ্ছিল, হত্যা, লুণ্ঠন, নারী ধর্ষণ, জমি দখল ইত্যাদি চালাচ্ছিল নির্বিবাদে। বারবার জানানো সত্ত্বেও এইসব নৃশংস কর্মকাণ্ড দমনের চেষ্টা সরকারিভাবে করা হয়নি। তাহলে শুরু হয়েছে 1971 সাল থেকে। ইন্ডিয়া মনে করতো যে এইখান থেকে 7 সিস্টার্সে অস্ত্র যায় মিজো বিচ্ছিন্নতাবাদীদের কাছে, তাই এদিক দিয়া রয়ের তত্ত্বাবধানে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স পাঠায়। 1971-এর সাথে ছিল মুজিব বাহিনী। তারা সাধারণ মানুষকে মাইরা কাইটা গ্রামের পর গ্রাম জ্বালায় দেয়। এটা আমি আলাপ করছি আগের একটা এপিসোডে, এই যে এপিসোড দেখে নিয়েন, তাও আলাপটা আবার করি। আসেন দেখি 1971 থেকে কিভাবে এই অশান্তিটা শুরু হয়। ভারতের তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো। এইটা করতে চাইছিল। এই বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। এটা ছিল রয়ের একটা ফোর্স। জেনারেল উবান ছিলেন এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল। 1962 সালের শেষ দিকে এই ফোর্সটা গড়ে ওঠে। 71 সালে এই জেনারেল উবানই ছিল মুজিব বাহিনীর প্রশিক্ষক। মুজিব বাহিনী কি ছিল জানেন তো? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যৌথ গেরিলা বাহিনী। এটা কিন্তু যুদ্ধ করেনি। আর আজকে তারা মুক্তিযুদ্ধের সিপাহসালার হয়ে গেছে। এই যে ফজা পাগলা, এও মুজিব বাহিনীর কমান্ডার ছিল। উবান শুধু মুজিব বাহিনীর প্রশিক্ষক ছিল না, রক্ষী বাহিনীরও প্রশিক্ষক ছিল। পার্বত্য চট্টগ্রামের চূড়ান্ত অপারেশনের সময় কেবল মুজিব বাহিনী না, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের নামের ওই আনকনভেনশনাল বাহিনীকে ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয়। এই ফোর্সের দায়িত্ব ছিল চট্টগ্রামে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে বের করা এবং নিশ্চিহ্ন করে দেওয়া। এখানেই শেষ না। এই মুজিব বাহিনীর ট্রেনিং এর টাকা কে দিছিল জানেন? অনেক সারপ্রাইজ। এই মুজিব বাহিনীর ট্রেনিং এর সমস্ত অবকাঠামো, প্রশিক্ষণ সহায়তা দিছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, এবং এই সিআইএ এর টাকাটা আসছিল ইসরায়েল থেকে। ইসরায়েল থেকে মুজিব বাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত দেরাদুনের অবকাঠামোর প্রায় সবই সিআইএ এর টাকা, যেটা আসলে আসছিল ইসরায়েল থেকে। এবং এই অবকাঠামোটাকে ব্যবহার করা হয় স্পেশাল ফোর্সকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। হাসিনা কথায় কথায় এখন আমেরিকারে গেলায়, ইসরায়েলকে গেলায়, তাই না? কারণ আমেরিকা ট্রেনিং এ মধু আসছিল। আওয়ামী লীগ প্রচার করে না যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আমেরিকা, বলে না দেখেন ট্রেনিং তাইলে কেন দিছিল? ট্রেনিং দিছিল যেন এই মুক্তিযুদ্ধ বামপন্থীদের হাতে চলে না যায়। যাই হোক, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনীর পার্বত্য চট্টগ্রাম দিয়ে অভিযান শুরু হয় নভেম্বরের শেষে। ওরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রবেশ করে। তো চাকমারা ভাবে যে বাহ, এরা তো আসছে আমাদের স্বাধীন করে দিতে। ওরা অভ্যর্থনা জানাইতে চায়। একটা খাসিও সাথে নিয়ে গেছিল। মুজিব বাহিনী আর স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এই খাসিটা নিছে, কিন্তু অভ্যর্থনাকারী যারা আসছিল সবাইকে হত্যা করছিল। এরপর তারা পানছড়ির পাহাড়ি গ্রামগুলোতে হামলা শুরু করে, বাড়ি ঘরে লুটপাট চালায়, আগুন লাগায় দেয়, সামনে যাকে পায় তাকেই খুন করে এবং মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করে।
তাদের সেই হামলায় সেদিন পানছড়িতেই 32 জন নিহত হয়। তারপরে পানছড়ি থেকে তারা খাগড়াছড়ির দিকে রওনা হয়। যাওয়ার পথে তারা 176টা বাড়িঘর জ্বালায় দেয়। 14 ডিসেম্বরেও তারা 22 জনকে হত্যা করে, পাহাড়ি জনগণ। এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ, এটাই তাদের কন্ট্রিবিউশন। বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর একটা ব্রিগেড কিন্তু রেখে দেওয়া হয়েছিল কক্সবাজারে, এবং ওই ব্রিগেড 1972 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায়, তারপরে দেশে প্রত্যাবর্তন করে। এবং কক্সবাজারে ভারতীয় সেনাবাহিনীর একটা ব্রিগেডের উপস্থিতি গোপন রেখেই 72-এর 12ই মার্চ জানানো হয়েছিল যে বাংলাদেশ থেকে সমস্ত ভারতীয় সৈন্য চলে যাচ্ছে। মুজিব যেদিন জয় বাংলা হয় 1975-এ, সেই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়, মারা যায় ভারতীয় বিমান বাহিনীর কিছু কর্মকর্তা। একই দিনে 1975-এর 15 আগস্ট মুজিব আসলে মূলত পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল। আর সেই ইতিহাসে আর গেলাম না, কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ইন্ডিয়ার পরিকল্পনা কি আসেন সেটা একটু বুঝে দেখি। ইন্ডিয়ার একটা দুর্বল জায়গা আছে না, চিকেন নেক বইলা, যেটা দখল নিতে পারলে 7 সিস্টার আলাদা করে দেওয়া যাবে। ইন্ডিয়া সেটা নিয়ে সবসময় প্যারার মধ্যে থাকে। আমাদেরও একটা উইক জায়গা আছে, সেটা হইতেছে ফেনী, যা আমাদের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামকে যুক্ত করছে। ওই জায়গা দিয়ে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে যদি দিতে পারে ইন্ডিয়া, তাহলে চিকেন নেক নিয়ে তার না ভাবলেও চলবে, সে মুফতে একটা সমুদ্র বন্দর পেয়ে যাবে। তাই সে পার্বত্য চট্টগ্রামের সব বিচ্ছিন্নতাবাদীদেরকে অকাতরে সাপোর্ট দেয়, শান্তি বাহিনীকে সাপোর্ট দিছে। তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা রাষ্ট্র হয়, তাহলে এই ল্যান্ড লক একটা অতি ক্ষুদ্র অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডে ইন্ডিয়ার উপরে পুরো নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই। আর ওই অংশটা ইন্ডিয়া খাইয়া ফেলতে কোনো সমস্যা হবে না। তবে আমরা এই সমস্যার কথা সবাই জানি কম বেশি, কিন্তু দ্বিতীয় সমস্যাটা এটা খুব জটিল এবং কম আলোচিত। সেই প্রসঙ্গে আমি আরেকটা আলোচনা করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। হংকং আর চায়না মেনল্যান্ড, এই দুইটা ভূখণ্ড একই দেশের, কিন্তু সিস্টেম আলাদা। হংকং অশান্ত না, আপনি একটা দেশের দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির বীজ হয়ে থাকে। কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো, এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার আছে। ইকোনমিক সিস্টেম আলাদা হইলে রাজনৈতিক সংহতি রক্ষা করা দুরূহ হয়ে যায়। কার্ল মার্কস বলছেন যে রাজনীতি হইতেছে অর্থনীতির ঘনীভূত রূপ। একটা দেশের ইকোনমি যেমন, রাজনীতিও তেমন। তো পার্বত্য চট্টগ্রামের ইকোনমি কি আলাদা? হ্যাঁ, আলাদা। ওদের বর্তমান ভূমি মালিকানা ব্যবস্থা খুব জটিল এবং বহুমুখী কাঠামোর উপর প্রতিষ্ঠিত, যা ঐতিহাসিক, সামাজিক এবং সাংস্কৃতিক এবং প্রশাসনিক কারণগুলোর একটা মিশ্রণ। এটা প্রধানত 3টা স্তরে বিভক্ত। একটা হচ্ছে ঐতিহ্যবাহী ভূমি মালিকানা ব্যবস্থা, এটা সবচেয়ে বড় ভূমি ব্যবস্থাপনা। আনুমানিক 50 থেকে 60% জমি ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনার মধ্যে পড়ে। 2 নম্বর হইতেছে জনজাতি ভিত্তিক মালিকানা। পার্বত্য অঞ্চলের প্রধান জনগোষ্ঠী যেমন চাকমা, মারমা, ত্রিপুরা এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীগুলো তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে। এই ব্যবস্থায় জমির মালিকানা সাধারণত পরিবার বা গোষ্ঠীর মধ্যে থাকে এবং এটা মৌখিক ঐতিহ্য এবং নিয়মের ভিত্তিতে পরিচালিত হয়। জমি ভোগ দখল এবং ব্যবহার করার অধিকার আছে, কিন্তু তা প্রায় আইনগতভাবে নথিভুক্ত নয়, কোনো দলিল নাই। 3 নম্বর হইতেছে জুম চাষের জমি। পাহাড়ি অঞ্চলে জুম চাষের জন্য ভূমি ব্যবহার করা হয়, যা স্থানীয় জনজাতির একটা ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। এইখানে জমি ব্যক্তিগত মালিকানার অধীনে না, বরং এটা গোষ্ঠীগত ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এটা গেল পাহাড়িদের নিজস্ব মালিকানা পদ্ধতি। 2 নম্বর আছে সরকারি ভূমি মালিকানা। এর মধ্যে আছে সরকার ঘোষিত রিজার্ভ বন। পার্বত্য চট্টগ্রামের বড় একটা অংশ রিজার্ভ ফরেস্ট এবং সংরক্ষিত বন হিসেবে ঘোষিত। এই ভূমি বন বিভাগ দিয়ে নিয়ন্ত্রিত এবং এতে চাষাবাদ বা বসতি স্থাপন নিষিদ্ধ। তবে অনেক এলাকায় স্থানীয় জনগণ ঐতিহ্যগতভাবে এই ভূমি ব্যবহার করছে, এটাও কিন্তু ভূমি বিরোধের একটা কারণ। সরকারি প্রকল্প যেমন ধরেন কাপ্তাই লেক এবং বাঁধ প্রকল্পের জন্য ব্যাপক ভূমি অধিগ্রহণ করা হয়েছিল, যা স্থানীয় জনগণের ভূমি হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই প্রসঙ্গে আজকে আর আলোচনা করবো না। এটা আনুমানিক 25 থেকে 30% ভূমি সংরক্ষিত বনাঞ্চলের অধীনে সরকারি ব্যবস্থাপনায় আছে। 3 নম্বর হচ্ছে আইনগতভাবে নথিভুক্ত মালিকানা। পাকা দলিলের মাধ্যমে মালিকানা। কিছু কিছু এলাকায় ব্যক্তি বা গোষ্ঠী তাদের জমির দলিল নথিভুক্ত করছে, রেজিস্ট্রি করছে। তবে এইটা পার্বত্য অঞ্চলে খুবই সীমিত এবং সমস্যাযুক্ত, কারণ অনেক জমির মালিকানার বিষয়ে সরকারি রেকর্ড এবং স্থানীয় ঐতিহ্যবাহী নিয়মের মধ্যে সংঘাত আছে। 2001 সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠিত হয়, যার উদ্দেশ্য ছিল ভূমি বিরোধ সমাধান করা। তবে এটা কখনোই কার্যকরভাবে ভূমি মালিকানা সমস্যার সমাধান করতে পারেনি। কিছু জমি স্থানীয় বা বাঙালি যারা সেটলার গেছে তাদের ব্যক্তিগত মালিকানায় এটা রেজিস্ট্রেশন হয়েছে। এটা খুবই সীমিত এবং বেশিরভাগ ক্ষেত্রে খুবই সমস্যাজনক। এটার মধ্যে প্রবলেম আছে নানা ধরনের। তো ঐতিহ্যবাহী নিয়ম এবং সরকারি রেজিস্ট্রেশনের মধ্যে যে বিভ্রান্তি, এটার কারণে জমি নিয়ে প্রায় বিরোধ দেখা যায়। আনুমানিক 10 থেকে 15% ভূমি ব্যক্তিগত বা দলিল ভিত্তিক মালিকানার আওতায় আছে। তো এই ভূমি ব্যবস্থার মূল সমস্যাটা কি? পার্বত্য জনগোষ্ঠী তাদের ঐতিহ্যগত নিয়মে জমি ভোগ দখল করলেও তা প্রায়ই সরকারি আইনে স্বীকৃত না।
তারপরে উচ্ছেদ হয়, যেমন কাপ্তাই লেকে উচ্ছেদ হয়েছে, স্থানীয় জনগণের জমি হারানোর ঘটনা ঘটছে। রিজার্ভ বনের যে সিস্টেমটা আছে, এটা সংরক্ষিত বন, এখানে স্থানীয় জনগণ চাষাবাদ করতো ঐতিহ্যগতভাবে। তো এটা নিয়ে সরকারের সাথে একটা বিরোধ লেগে থাকে। তো সমতলের অনেকে বলে যে আমরা কেন পার্বত্য চট্টগ্রামে গিয়ে জমি কিনতে পারবো না? সমস্যা বুঝেছেন তো, আপনি কার কাছ থেকে জমি কিনবেন? দলিলই তো নাই। দলিল তো মুখে মুখে, মালিকানা তো আর ব্যক্তির না যে আপনি কারো কাছ থেকে কিনলেন। মালিকানা সামাজিক, প্রায় 60% জমির মালিকানা সামাজিক। এই বাস্তবতাটা তো বুঝতে হবে। এই সমস্যার সমাধান কি? ওয়ান কান্ট্রি টু সিস্টেম ব্যবস্থা আমাদের চালাইতে হবে, যতদিন পর্যন্ত না ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পাহাড়িরা এই সিস্টেম বদলানোর জন্য দাবি না করে। সিস্টেম যদি বদলাইতে হয় পাহাড়ি জনগোষ্ঠীর দাবির ভিত্তিতে বদলাইতে হবে, তা না, তার আগে না। আমরা অভিজ্ঞতা নিতে পারি হংকং, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞতা। এইটা কইরা ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাকে আইনি স্বীকৃতি দিতে হবে। পুরো পার্বত্য চট্টগ্রামকে আমরা গ্রিন ইকোনমির আওতায় আনতে পারি, তাহলে অর্থনৈতিক উন্নয়ন আর স্বাতন্ত্র্য 2 লক্ষই অর্জিত হবে। পার্বত্য চট্টগ্রামে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করলে, পাহাড়িদের আয় আর জীবনযাত্রার মান বাড়লে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে আমাদের সমস্যার মূলে হচ্ছে দারিদ্র্য। এইটা দূর করেন, সব দূর হয়ে যাবে। যাই হোক, আগের আলাপে ফিরে আসি, ওইটাও জরুরি। ওই যে 3টা জেলার কথা বলছি, যে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 3টা জেলা আগে ব্রিটিশ এবং পাকিস্তান আমলে একটা জেলা ছিল, যার নাম ছিল চিটাগাং হিল ট্র্যাক্টস। এই 3টা জেলা অমুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও 1947 সালে স্যার সিরিল র্যাডক্লিফ যে ভাগ করে দিছিল ইন্ডিয়া পাকিস্তান, এই জেলাকে পাকিস্তানকে দিয়ে দেয়। কারণ এই জেলার সাথে ভারতের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম আর ত্রিপুরার কোনো স্থল বা নৌ যোগাযোগ ছিল না, এখনো নাই প্রায়, যেটা আছে খুবই সামান্য, এটা উল্লেখ করার মতো না। এই জেলার যোগাযোগ ব্যবস্থা চট্টগ্রামের সাথে জড়িত হয় অর্থনৈতিক বাস্তবতার কারণে। এই জেলাকে চট্টগ্রামের সাথে পাকিস্তানে দিয়ে দেওয়া হয়, হুদাহুদি এই জেলাকে মিজোরামের সাথে জুড়ে দিয়ে যাতায়াত ব্যবস্থা কাট করে না খাওয়া মরার তো কোনো কারণ নাই। পাকিস্তানে এই জেলাকে দেওয়ার কারণে এখানে কোনো উল্লেখযোগ্য বিদ্রোহ বা আন্দোলন কিছুই হয় না। 1948 সালে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন পূর্ব পাকিস্তানে আসেন, তখন উনি ঢাকায় সফর শেষে করে চট্টগ্রামে যান। সেখানে গেলে হিল ট্র্যাক্টসের জেলার বিভিন্ন ট্রাইবাল লিডাররা তার সাথে দেখা করেন। এই ঘটনার বিবরণ চাকমা রাজা ত্রিদিব রায়ের বই দ্য ডিপার্টেড মেলোডিতে আছে। তো জিন্নাহর সাথে সেই মিটিংয়ে ট্রাইবাল লিডাররা তাদের জন্য অটোনমি দাবি করে একটা প্রস্তাব পেশ করেন। জিন্নাহ সেটা একবার পইরাই অ্যাপ্রুভ করে দেন, অনুমোদন করে দেন, পুরোপুরি একবার পইরা। পাকিস্তান আমলে পাকিস্তান এই ট্রাইবগুলোকে অটোনমাস হিসেবে রাখছিল, স্বায়ত্তশাসিত, এবং পাকিস্তানের সংবিধানেও এই অটোনমির স্বীকৃতি ছিল। এটা পাকিস্তানের 62 সালের সংবিধানের 223 নম্বর আর্টিকেল, যেখানে বলা আছে সেন্ট্রাল কিংবা প্রদেশের আইনসভা দ্বারা বানানো আইন ট্রাইবাল এলাকায় প্রযোজ্য হবে না। রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বিশেষ জরুরি পরিস্থিতিতে বিভিন্ন রেগুলেশন জারি করতে পারেন। এর ফলে পাকিস্তানের ট্রাইবাল এলাকাগুলোর গোত্রগুলা সর্দার দিয়ে স্বায়ত্তশাসিত ছিল। পাকিস্তানে কিন্তু খালি একটাই ট্রাইবাল এলাকা ছিল না, পশ্চিম পাকিস্তানেও সীমান্ত প্রদেশে অনেকগুলো পাঠান আর বালুচ ট্রাইব আছে, যারা তখন স্বায়ত্তশাসিত ছিল। যেমন ধরেন ডির, সোয়াত, চিত্রাল। পশ্চিম পাকিস্তানের এইসব জেলায় অনেক পাঠান ট্রাইব আছে। পাকিস্তানের সীমান্তবর্তী আরও এলাকা আছে, যেমন ধরেন বাজাউর, তারপরে মোহাম্মদ, তারপরে ওরাকজাই, তারপরে ওয়াজিরিস্তান, তারপরে কুররাম, তারপরে খাইবার, যেখানকার ট্রাইবগুলো সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ছিল। এই এলাকাকে পাকিস্তানে বলা হয় FATA, ফাটা, মানে ফেডারেলি অ্যাডমিনিস্ট্রার্ড ট্রাইবাল এজেন্সি। এইটা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সরকারের জুরিসডিকশনের বাইরে ছিল। এদের জন্য আলাদা পেনাল কোড ছিল, যেখানে গোত্রপতিরা নিজেদের কালচার আর বিচার ব্যবস্থা অনুযায়ী বিচার করে সেটা রায় কার্যকর করতে পারত। সেটার নাম ছিল ফ্রন্টিয়ার ক্রাইমস রেগুলেশন বা FCR। পাকিস্তানের 2018 সালে FATA কে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাথে একীভূত করা হয়।